প্রিয় দর্শক, আমার বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল জিয়া। আজ আমরা আসলে আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, যেখানে অনেক বেশি কী বলে যুদ্ধ বিগ্রহের গল্প রয়েছে, কথা রয়েছে। আমরা যে বিষয়টি জানার বা বোঝার চেষ্টা করব, আসলেই আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে কিনা, এই বিষয়টি নিয়ে আমরা যে কথা বলতে চাই, আমাদেরকে পেছনের কিছু গল্প বা কিছু স্মৃতিচারণ আমাদেরকে করে আসতে হবে। সেখানে আমরা বলি যে গত বছরের 24শে ফেব্রুয়ারি সকালবেলা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই, ভোরের আলো ফোটার আগেই কিয়েভবাসী জানতে পারলো যে তাদের দেশে বা ইউক্রেনে রাশিয়ার সৈন্য প্রবেশ করেছে। এর মূল বিষয় হচ্ছে যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে, রাশিয়া এটাতে চরম আপত্তি। রাশিয়া তাকে অনেকভাবে নিষেধ করেছে, মানা করেছে, কিন্তু সে সেটা মানেনি, সে সেদিকে এগোচ্ছিল। এই সময় হচ্ছে যে পুতিনের নির্দেশে রাশিয়ার সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী রাশিয়াতে প্রবেশ করে এবং বেশ কিছু অঞ্চল তারা দখলে নিয়ে নেয়। সেই যুদ্ধ আজও চলছে এবং এখানে ইউক্রেনের একমাত্র মিত্রই বলা যায়, একমাত্র মিত্র বা কী বলে সর্বোচ্চ মিত্র যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র তাকে সকল প্রকার যুদ্ধাস্ত্র দিয়ে সহযোগিতা করছে। সঙ্গে আছে জার্মানি, সঙ্গে আছে ফ্রান্স, আরও যা যা আছে ন্যাটোভুক্ত সবগুলো দেশই কোনো না কোনোভাবে ইউক্রেনকে সাহায্য করছে। কিন্তু আজ পর্যন্ত এই যুদ্ধের কোনো সীমারেখা তারা টানতে পারেনি, যে যুদ্ধ মাঝামাঝি পর্যায়ে আছে নাকি যুদ্ধ শেষ হয়ে যাবে, এই বিষয়টা তারা নিশ্চিত করতে পারেনি। সর্বশেষে একই টেবিলে বসার কথা ছিল পুতিন এবং কী বলে জেলেনস্কির, সেই বৈঠকও ভেস্তে গিয়েছে। এর ঠিক কিছুদিন পরেই অক্টোবরে 7 অক্টোবর হামাস হামলা করে ইসরায়েলে এবং সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং হামাসের দাবি তারা প্রায় 250 জনকে জিম্মি করে নিয়ে আসে গাজাতে। ঠিক একইভাবে সেই সেই জিম্মিদের উদ্ধার করার জন্যেই ইসরায়েল তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বা সামরিক পদক্ষেপ গ্রহণ করে এবং তারা গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চালায়। এর মধ্যে ইসরায়েলের দাবি যে হামাস নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু হামাসের দাবি না, তাদের এতদিনের হামলাতে, এত যুদ্ধ বিগ্রহের পরেও এখনও তাদের 60% বা 60% শক্তি বা তাদের সাংগঠনিক ক্ষমতা এখনও রয়েছে। যাই হোক, এই যুদ্ধের প্রেক্ষাপট ধরে এই যুদ্ধ আগাচ্ছিল যেভাবে, সেখান থেকে যদি চিন্তা করি যে হামাসের সঙ্গে শুধু কি ওই বিষয়টা নিয়ে যুদ্ধ হলো, যেটা নিয়ে কি বলে হামাস ইসরায়েলে আগে হামলা করেছিল তার জবাবেই কি এ পর্যন্ত আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ইরান বিশ্বব্যাপী বেশ কয়েকটি ইসলামীপন্থী সশস্ত্র সংগঠনকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করে থাকে। হামাস তার মধ্যে একটি, এবং আরেকটি হচ্ছে হিজবুল্লাহ, যার প্রধান ছিলেন নাসরুল্লাহ। এবং ইসরায়েল আসলে এই যে জায়গায় ইসরায়েলের অবস্থান, সেটা চতুর্দিকে আরব দেশ, মানে তার হিসাব করলে সে আসলে নিজেকে ভাবে আমি শত্রু পরিবেশিত অবস্থায় আছি। সেইখান থেকে তার উত্তরণের পথ কি? সে হামাসকে শেষ করার জন্য বা সারা বিশ্বে তার সমস্ত প্রতিদ্বন্দ্বী এবং তার তার শত্রুদের শেষ করার জন্য সে তার সর্বোচ্চ শক্তি বা সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা মোসাদকে ব্যবহার করে থাকে সবসময়। এক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। মোসাদের কাছে আসলে একটা তালিকা ছিল যে ইরান কি কি করতে যাচ্ছে, এবং এই ইসরায়েলি প্রথম দাবি তুলেছিল যে ইরান হচ্ছে যে পরমাণু অস্ত্র নির্মাণে একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছে, তারা পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছে, ইউরেনিয়াম মজুদ সম্পন্ন, এখন তারা একটা বোমা তৈরি করতে যাচ্ছে। এই বিষয় নিয়ে অনেক জলঘোলা হয়েছে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি এ বিষয় নিয়ে অনেক চেষ্টা করেছেন, জো বাইডেন, কিন্তু এ বিষয়টি নিয়ে কোনো সুরাহা হয়নি। শেষমেশ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে একটা বিষয়ে বলেছিলেন যে আমরা এই পরমাণু নীতি নিয়ে আমরা একটা আলোচনা করব, যে আলোচনা বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প নিজেই। এমতো অবস্থায় হুট করেই ইরানে হামলা করলো ইসরায়েল। এর মূল কারণ হচ্ছে আসলে ইরানকে ধরার আগে তার যে জায়গাগুলিকে দুর্বল করে নেওয়া দরকার ছিল, যেমন হিজবুল্লাহ, হামাস, এগুলি এর মধ্যে ইসরায়েল মোটামুটি ঠান্ডা করে ফেলেছে। এখন তার মূল টার্গেট হচ্ছে ইরান। এখন ইরানকে মূল টার্গেট করার ক্ষেত্রে একটা জায়গায় অবশ্যই 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 ইসরায়েল ভুল করেছে, যে ইরান আর হামাস কিংবা ইরান আর হিজবুল্লাহ একরকম শক্তিধর না। এবং বিশ্লেষকরা অলরেডি বলা শুরু করেছেন যে ইরানের সামরিক সক্ষমতা বুঝতে ভুল করেছে ইসরায়েল, এবং এই জায়গাটারই মূল সমস্যা। তারা হামলার পরে সমুচিত না হলেও কাছাকাছি জবাব দেওয়ার চেষ্টা করছে ইরান, এবং
তেল আবিবের মানুষ এর আগে এত আতঙ্কে দিন কাটেনি কখনো, দিন বা রাত। অধিকাংশ মানুষই ইসরায়েলিরা তারা নিরাপদ আশ্রয় বা বাংকারে চলে গিয়েছেন তাদের জীবন বাঁচানোর জন্য, এবং হামলা হচ্ছে ব্যাপক। সবচেয়ে বড় অর্জন আজকে, যেটা অর্জন ঠিক বলবো না, নির্ভুল নিশানা আঘাত করতে পেরেছে ইরানের যে ক্ষেপণাস্ত্র, সেটা হচ্ছে মোসাদের সদর দপ্তরে। ইটস এ বিগ থিং। মানে মোসাদের সদর দপ্তরটা আসলে এই মোসাদ পৃথিবীর 1 নম্বর গোয়েন্দা সংস্থা যদি হয়, তাহলে তার সদর দপ্তরে অতটুকুনি সিকিউর। সেই সমস্ত কিছু আয়রন ডোম সব কিছু ভেদ করে গিয়ে সেটাকে আঘাত করা, এটা ইরানের একটা বড় সাফল্য। এদিক থেকে ইসরায়েল যেদিকে মানে এগিয়ে গিয়েছে সেটা হচ্ছে যে আপনার গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং। মোসাদের এজেন্টরা আগেই ঢুকেছিল এবং তারা সেখান থেকে এখন তাদের প্ল্যান মোতাবেক শীর্ষ জেনারেলদের একে একে হত্যা করছে। ইরান একটি সমস্যায় পড়তে পারে, সেটা হচ্ছে যুদ্ধ পরিচালনা বা সমন্বয়ের ক্ষেত্রে তাদের এই যে জেনারেলদের একটা কি বলবো সংকট তারা অনুভব করবে। কিন্তু ইসরায়েল তার মতো করেই তার সমর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। এখন আমরা বলবো যে এইগুলোর সঙ্গে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের সংযোগটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো, ইউক্রেন যুদ্ধ শুরুর সময় রাশিয়ার সামনে আসলে 3টা প্রতিপক্ষ ছিল: যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ন্যাটো। ন্যাটোকে একটি ধরা হচ্ছে, আসলে ন্যাটো একটি নয়, ন্যাটোর সঙ্গে সদস্যভুক্ত সবগুলো দেশই রয়েছে, সুইডেন আছে, বেলজিয়াম আছে, অনেকেই আছে। এবং এখানে যুক্তরাষ্ট্র এবং এটা মূলত যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ছায়াযুদ্ধ, এটা একটা গেল। এইখানে যে যুদ্ধ এখন যেটা শুরু হলো ইরান এবং কি বলে ইসরায়েল, এখানে হচ্ছে যে মার্কিন ইন্টারেস্ট অবশ্যই ইসরায়েলের পক্ষে। ওইদিকে ঝামেলা আরেক জায়গায় এশিয়াতে, সেটা হচ্ছে যে ইরানের পক্ষে যারা কথা বলেছেন তাদের মধ্যে যে 4টি দেশ, সেটি হচ্ছে যে পাকিস্তান, চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়া। এখন উত্তর কোরিয়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়াকে আবার মোটামুটি যাতে মানে কি বলে পাওয়ার ব্যালেন্স করার জন্য এখানে একটি জোট গঠন করেছে এশিয়াতে আমেরিকায়। সেখানে তার সঙ্গী হচ্ছে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া এবং জাপান। এই জোট আসলে শুধুমাত্র যে কি বলে এই নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়াকে শান্ত করার জন্য তা কিন্তু না, এইটা তাইওয়ানকে সেভ করার জন্য। তাইওয়ানে যদি কখনো চীন কোনো সামরিক আগ্রাসন চালাতে যায়, সেক্ষেত্রে এই জোটটা কাজ করবে, এটিও তাদের একটা পরিকল্পনার অংশ। যাই হোক, এখন আমরা যে বিষয়টি নিয়ে আজকে একটি খুবই কি বলে যে সমস্যা, যে আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, এই সমস্ত রাষ্ট্রে যে রাষ্ট্রপ্রধানরা আছেন তারা যদি একটি সামান্য ভুল করেন, তাহলেই আসলে এই যুদ্ধগুলো বা পৃথিবী বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেরকম একটি ভুল কি আজ ট্রাম্প করতে যাচ্ছেন, সেদিকে আসলে আমরা তাকিয়ে আছি। ট্রাম্প আজকে G7 সম্মেলন থেকে সংক্ষিপ্ত করে তিনি উড়ে এসেছেন ওয়াশিংটনে। তিনি বলে এসেছেন বড় একটা কিছু ঘটতে যাচ্ছে এবং আমার দ্রুত ওয়াশিংটনে পৌঁছানো দরকার। তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই কথা বলেছেন, তিনি ওয়াশিংটনের পথে হাঁটছেন, রওনা দিয়েছেন। এখন বিষয় হচ্ছে কী করতে যাচ্ছেন। ইরানের সঙ্গে পারত পক্ষেই যদি আমরা শক্তির সামর্থ্য হিসাব করি, তাহলে ইরানের সঙ্গে কোনোভাবে ইসরায়েলে পারার কোনো মানে কি বলে পারার সম্ভাবনা নেই। তাই এটা আসলে কখনোই যুক্তরাষ্ট্র হতে দেবে না। তো যদি সেটা হয় এবং যুক্তরাষ্ট্র যদি সরাসরি তার সেনাবাহিনী, তার বিমান বাহিনী বা তার যুদ্ধ বিমান ব্যবহার করে এই অঞ্চলে বা ইরানে কোনো প্রকার হামলা আজ শুরু করে, তাহলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে আরও একটি প্রমাণ আছে, সেটি হচ্ছে আজকে প্রথম শি জিনপিং বলেছেন যে তিনি ইরানের পরিস্থিতিতে, ইরানে ইসরায়েলের হামলার কারণে তিনি বেশ উদ্বিগ্ন, এবং সঙ্গে সঙ্গে ট্রাম্প এর প্রতি উত্তরে বলেছেন এটি আগুনে ঘি ঢালার মতো, মানে ঝগড়ার সূত্রপাত হচ্ছে। এবং আমরা সবাই জানি যে সমস্ত রাডার বন্ধ করে দিয়ে একটি চায়না কার্গো বিমান নিরাপদে তেহরানে পৌঁছেছে। সেই কার্গো বিমানে আসলে কী ছিল, বিশ্লেষকদের ধারণা, অনেকে মানে ভিন্ন মত পোষণ করলো, বেশিরভাগ বিশ্লেষকদের ধারণা এটাই যে এটা ভরা আসলে সমরাস্ত্র ছিল। ইরানের সঙ্গে এই যুদ্ধে বা এই যে জোট, এই জোটের যে চায়নার কমিটমেন্ট আছে সেই অংশ হিসাবে তারা অলরেডি যুদ্ধাস্ত্র প্রথম দফা পাঠিয়ে দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল যে নিরাপত্তা উপদেষ্টা আছে পুতিনের, সের্গেই শোইগু, তাকে শর্ট নোটিশে উত্তর কোরিয়াতে পাঠানো হয়েছে। তিনি পৌঁছেছেন, তিনি কাল সকালে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই যে রূপরেখাগুলো তৈরি হচ্ছে, তারা আসলে কী আলোচনা করবেন, খুবই সিক্রেট আলোচনা, এটা নিয়ে কথা বলা যাবে না।
পারস্পরিক যে সমস্ত বিষয় আছে আমাদের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট এই বিষয়ে, কিন্তু এরকম বিষয়ে কথা বলতে হলে এরকম শর্ট নোটিশে একজন এত বড় মাপের কূটনীতিকের পিয়ংইয়ংয়ে যাওয়ার কোনো কারণ নেই। বিষয়টা হচ্ছে এরকমই, ট্রাম্পের প্রতিক্রিয়া এগুলো তারা আসলে একটা নির্দেশ কিম জং উনের কাছে পাঠিয়েছেন, সম্ভবত রাশিয়া, যে যদি আমেরিকা অ্যাটাক করে তাহলে উত্তর কোরিয়ার ভূমিকা কী হবে। এভাবে করে আসলে আস্তে আস্তে আরও দেশ যুক্ত হয়ে যাবে। আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাস আমরা জানি, সব দেশ একসঙ্গে যুদ্ধ শুরু করেনি, আস্তে আস্তে বিভিন্ন কী বলে বেল্ট তৈরি হয়েছে, মানে পক্ষ বিপক্ষে শত্রু বেড়েছে, যুদ্ধে পরে কেউ অংশগ্রহণ করেছে। ঠিক একইভাবে যুদ্ধটা শুরু হতে পারে এইভাবেই, এদিকে 4 জন ওদিকে 3 জন, কিন্তু আস্তে আস্তে এরকম বিভিন্ন জন বিভিন্ন লোডিং থেকে শুরু করবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে যে আমরা না, সেটা জোর দিয়ে বলার কোনো সুযোগ নেই। এখন আমাদেরকে তাকিয়ে থাকতে হবে অবশ্যই ট্রাম্প কী পদক্ষেপ নেন সেটার উপরে। কিন্তু তিনি যেভাবে কানাডা ত্যাগ করে বা G7 সম্মেলন ত্যাগ করে চলে এসেছেন, এতে সবারই ধারণা যে তিনি হয়তো কোনো পদক্ষেপ নেবেন, কিন্তু যদি এটা সামরিক পদক্ষেপ হয়, ইসরায়েলের পক্ষে হয়, তাহলে এর মাসুল খুব বড়োভাবে দিতে হবে এবং পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পারে। এই বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। সবাইকে ধন্যবাদ।